আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন সম্বন্ধে বোঝাবো। কিছুদিন আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন সম্পর্কে বেশ কয়েকটি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছি। যারা দেখোনি তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে। ঠিক তেমনি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমি বেশ কয়েকটি পার্টের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি আগে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব এন্ড আদার্স। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, আর ইউ গোয়িং টু স্কুল? আর ইউ গোয়িং টু স্কুল? তাহলে দেখো এখানে হেল্পিং ভার্ব আগে দিয়েছি, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে হচ্ছে আদার্স এবং কোশ্চেন মার্ক। তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্বন্ধে হেল্পিং ভার্ব আগে দিয়ে বা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আমি বেশ কিছুদিন আগে বুঝিয়ে দিয়েছিলাম। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্বন্ধে আমি বেশ কয়েকটি ক্লাস করিয়েছিলাম। তোমরা অবশ্যই আমার ওই আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। তো যাই দেখো আজকের যে ন্যারেশনের ক্লাস, একটা এক্সাম্পল লিখছি। তো হি সেড টু মি, ডু ইউ লাইক কফি? ধরো হি সেড টু মি, হি সেড টু মি, ডু ইউ লাইক কফি? ডু ইউ লাইক কফি? এবার দেখো যে আমরা জানি এই সেন্টেন্সকে বলছে রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচ, এবং এই সেন্টেন্সকে বলছে রিপোর্টেড স্পিচ। এবার দেখো রিপোর্টিং স্পিচে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচ টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। ইফ the reporting verb is in the past tense, then the tense of the verb in the reported speech is changed at all. তাহলে আমি যেটা এখন লিখব, ধরো ইনডাইরেক্ট আমরা কিভাবে করব, হি আছে সাবজেক্ট, আমরা হি লিখব। এইখানে দেখো এই সেড টু জায়গায় আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড লিখেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে, কিন্তু এখানে টোল্ড লিখলে হবে না, যেহেতু এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাই আমাদের কি লিখতে হবে, আস্কড মি। এবার দেখো আমরা জানি যে কমা আর ইনভার্টেড কমা আমাদের চেঞ্জ করতে হয়, এবং এই কমা এখানে হবে না। সেই কমার জায়গায় হয় আমাদের দ্যাট লিখতে হয় বা ইফ। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট লিখেছিলাম, কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট লিখলে হবে না। এখানে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের কি লিখতে হবে, ইফ অথবা ওয়েদার, ইফ। এবার ইফ এর পরেই আমাদের সাবজেক্ট দিতে হবে। অনেকেই ইফ এর পরেই আমাদের হেল্পিং ভার্ব দিলে হবে না, সাবজেক্ট দিতে হবে। কেন? কারণ আমরা জানি যে ডাইরেক্টে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইনডাইরেক্টে অ্যাসার্টিভ ফর্মে হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ কোশ্চেন ফর্মটা অ্যাসার্টিভ ফর্মে পরিণত হবে। তাই ইফ এর পরে সাবজেক্ট দিয়েছি। এবার দেখো সাবজেক্টটা আছে ইউ। এবার মনে রাখবে এই যে আমাদের এইটা রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচে সাবজেক্টে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে আমাদের এই রিপোর্টিং স্পিচে অবজেক্টের দিকে তাকাতে হবে। কারণ আমরা জানি দেখো যে সেকেন্ড পারসন বলতে কি, তুমি তোমরা, অর্থাৎ ইউ। তা যদি এই রিপোর্টেড স্পিচে সাবজেক্টটা ইউ থাকে তাহলে রিপোর্টিং স্পিচে আমাদের অবজেক্টটা কি আছে সেটা দেখাতে হবে। সেই অবজেক্ট অনুযায়ী এখানে সাবজেক্ট হবে। তাহলে দেখো এখানে মি আছে, সে আমাকে বললো মি, তাহলে আমি, মি আমাকে বলতে আমি, তাহলে আই। দেখো আবারও বলছি, যদি এখানে সেকেন্ড পারসন অর্থাৎ ইউ থাকে কখনোই তোমরা এই রিপোর্টিং স্পিচে সাবজেক্টের দিকে তাকাবে না, কারণ এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে হবে না। তখন কি দেখবে তোমরা, এই অবজেক্ট দেখবে। যদি এখানে সেকেন্ড পারসন থাকে অবজেক্ট মি, তার মানে আই। তাহলে হি আস্কড মি ইফ আই। এইবার আমরা খেয়াল করব যে এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। দেখো এই টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ডু আছে। আমরা জানি ডু থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট, আর যদি এখানে ডিআইডি ডিড থাকতো তাহলে পাস্ট ইনডেফিনিট হতো। তাই যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট সেহেতু এটা আমাদের হবে
পাস্ট ইনডেফিনিট, কারণ আমরা জানি ডাইরেক্টে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে ইনডাইরেক্টে পাস্ট ইনডেফিনিট হয়। আর ডাইরেক্টে প্রেজেন্ট ইনডেফিনিট বলতে কি মেইন ভার্বটা ফার্স্ট ফর্ম, ইনডাইরেক্টে যখন আমরা পাস্ট ইনডেফিনিট করব তখন মেইন ভার্বটাকে সেকেন্ড ফর্ম করে দেবো, তাহলে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। তাহলে দেখো লাইকটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে আমাদের লাইকটা সেকেন্ড ফর্ম করে দেবো LIKET, লাইক সেকেন্ড ফর্ম করে দিলাম, তাহলে আমাদের পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। তারপর দেখো কপি আছে, আমরা কপি লিখব। এইবার আমরা ফুল স্টপ দেব, কারণ এই কোশ্চেন মার্ক আর হবে না। তাহলে দেখো কি হলো, যে হি সেড টু মি ডু ইউ লাইক কফি, হি আস্কড মি ইফ আই লাইকড কফি। তাহলে আমাদের কোশ্চেন কি না হবে না, উঠে যাবে। তাহলে আমাদের এই আজকের 1 নম্বরের एग्जांपल বোঝানো। তাহলে এখন দেখো 2 নম্বরের एग्जांपल আমি কি লিখবো দেখো। ধরো আই সেড টু দ্য বয় আর ইউ গোইং টু স্কুল। ধরো আই সেড টু দ্য বয়, I said to the boy, are you going to school? দেখো কি বলছে, যে আর ইউ গোয়িং টু স্কুল, আই সেড টু দ্য বয়। এবার এখানে দেখো আমরা আই আছে, তাহলে ইনডাইরেক্টে, তাহলে আমরা জানি যে এটাকে কি বলছে, রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচ, এবং এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। এই নিয়মগুলো কিন্তু খাতায় নোট করে রাখতে হবে। দেখ এই রিপোর্টিং স্পিচটি, এই রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই রিপোর্টেড স্পিচ টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। আমি এই কথাটা কেন বারবার বলছি, দেখবে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি বুঝিয়েছিলাম যে রিপোর্টেড ভার্বটা যদি সে থাকে বা উইল সে থাকে বা হ্যাজ সেড থাকে তাহলে কিন্তু টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে না, আমি বুঝিয়েছিলাম, কাজগুলো দেখবে। অথবা ধরো এই এখানে এই রিপোর্টিং স্পিচটি সেড আছে মানে পাস্ট টেন্সে আছে, কিন্তু রিপোর্টেড স্পিচটি ধরো কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কোনো কাজ বোঝাচ্ছে, বা ধরো কোনো ইউনিভার্সাল ট্রুথ, বা ধরো কোনো পাস্ট হিস্টোরিক্যাল ইভেন্ট বোঝাচ্ছে, সেই ধরনের সেন্টেন্সগুলোতেও কিন্তু টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে না, যেটা আমি আগের ক্লাসগুলো করিয়েছিলাম। ওই ক্লাসগুলো অবশ্যই দেখবে, কারণ ইংরেজিটা এমন একটা সাবজেক্ট আমার কোনো ক্লাস মিস করলে কিন্তু তোমরা বুঝবে না। আর আমি কিন্তু পুরো প্রথম থেকে আমার পার্ট 1 থেকে আমি যে এই কাজগুলো করাচ্ছি পুরো আমি 1 বাই 1 কিন্তু করাচ্ছি, আর মাঝে মাঝে আমি রিপোর্ট রাইটিং ক্লাসগুলো করাচ্ছি, কারণ রিপোর্ট রাইটিংটা আমাদের দরকার। হ্যাঁ, খালি এক গ্রামার করে যাব না, গ্রামারের ফাঁকে ফাঁকে আমি কখনো রিপোর্ট রাইটিং, কখনো লেটার রাইটিং, কখনো এসে, মানে রাইটিং স্কিলের পার্টটা আমি ধরবো। গ্রামারের বেশ কিছু গ্রামার করানোর পর আবার রাইটিং স্কিলের পার্ট ধরবো, আবার বেশ কিছু রাইটিং স্কিল পার্ট করার পর আবার গ্রামার ধরবো, এরকম ভাবে। তো যাই হোক, তার জন্য বলছি কোনো ক্লাস আমার মিস করবে না, আমার সমস্ত ক্লাসগুলো দেখলে তোমরা কিন্তু ইংরেজি শিখবেই, কারণ একজন যেভাবে ইংরেজি শিখতে পারবে আমি ঠিক সেইভাবে কিন্তু এগোচ্ছি। এবং আমি প্রাইমারি ভাবে টেন্স, ন্যারেশন, ভয়েস, ডিগ্রি সবকিছু কমপ্লিট করি, পরে আবার এগুলো থেকে আমি প্র্যাকটিস করতে দেব, এবং আমি প্রচুর পরিমাণে তোমাদের সাথে থাকবো বিভিন্ন গ্রামারের নিয়ম নিয়ে। তবে এবার হলো যেটা কথা, যে তোমরা অবশ্যই আমার এই ক্লাসগুলো দেখবে। তো যাই হোক, দেখো আই সেড টু দ্য বয় আর ইউ গোয়িং টু স্কুল। তাহলে এখানে দেখো এখানে কি আছে, যে রিপোর্টিং স্পিচটা দেখো পাস্ট টেন্সে আছে, আবার এই রিপোর্টেড স্পিচটা দেখো কোনো তোমার হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা পাস্ট হিস্টোরিক্যাল ইভেন্ট বা ইউনিভার্সাল ট্রুথ না, তাহলে আমাদের টেন্স অনুযায়ী পাল্টাচ্ছে। তাহলে কি পাল্টাবো, আই আছে, আই লিখলাম। এবার সেড টু জায়গায় আমরা লিখবো আস্ক, যেহেতু এটা ইন্টারভিউ সেন্টেন্স, আস্ক। এবার দেখো দা বয়, আমরা দা বয় লিখে দেবো, আর এখানে আমরা ইনভার্টেড কমাকে তুলে আমরা ইফ লিখবো। এবার দেখো ইফ এর পরে আমি বলেছি সাবজেক্ট লিখতে, কারণ যেহেতু এই কোশ্চেন ফর্মটা অ্যাসার্টিভ ফর্মে পরিণত হয়ে যাবে, মানে কোনো কোশ্চেন থাকবে না। তো যাই হোক, দেখো এবার সাবজেক্ট এখানে ইউ আছে, ঠিক আছে, সাবজেক্টে কি আছে, ইউ। তাহলে দেখো আই সেড টু দ্য বয়, আমি বালকটিকে বললাম যে আর ইউ গোয়িং টু স্কুল, মানে তুমি কি স্কুলে যাচ্ছ। তা আমি কি বলেছিলাম, যে যদি রিপোর্টেড স্পিচে সাবজেক্টে যদি সেকেন্ড পারসন থাকে, আমরা সেকেন্ড পারসন বলতে কি জানি, ইউ, তাহলে এই রিপোর্টিং স্পিচে তোমরা অবজেক্টের দিকে তাকাবে, সাবজেক্টের দিকে কিন্তু তাকাবে না। আমরা জানি রিপোর্টিং স্পিচের এখানে অবজেক্ট হচ্ছে দা বয়,
তা দা বয় ছেলেটা কি সে হি, তাহলে দেখো এখানে হি হচ্ছে ইফ হি। এবার আমরা যদি এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি করে বুঝলাম? অ্যামিজার আছে আর মেইন ভার্বের আইএনজি আছে, কারণ আমরা জানি হেল্পিং ভার্ব যদি অ্যামিজার আর মেইন ভার্বের যদি আইএনজি থাকে তাহলে সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস হয়। কারণ ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম হচ্ছে হেল্পিং ভার্ব ওয়াজ ওয়্যার হয়। পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম হচ্ছে হেল্পিং ভার্ব ওয়াজ ওয়্যার হয়। তাহলে এখানে অ্যামিজার আছে ওয়াজ ওয়্যার হবে, হি ওয়াজ, কারণ হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ দিয়েছি। আর এটা যদি প্লুরাল নাম্বার থাকতো তাহলে ওয়্যার দিতাম, তাহলে ওয়াজ। এবার কি আছে? গোয়িং, তারপর কি আছে? টু স্কুল, তারপর রয়েছে টু স্কুল, গোয়িং টু স্কুল। তাহলে দেখো আই আস্কড দ্য বয় ইফ হি ওয়াজ গোয়িং টু স্কুল, এটা কেন হয়েছে? এই দা বয়টা দেখে আমাদের কি হয়েছে। তাহলে এইবার দেখো আমরা নেক্সট এক্সাম্পল লিখছি। তার নেক্সট এক্সাম্পল কি? দেখো নেক্সট এক্সাম্পল হচ্ছে ধরো নেক্সট এক্সাম্পল ধরো যেটা বলছে 3 নম্বর এক্সাম্পল দেখো যেটা বলছে ধরো দে said to me have we won the match. They said to me have we won the match. তাহলে এটা আমরা কি করে করব? দেখো they said to me have we won the match। দেখো আমরা জানি রিপোর্টিং স্পিচ এটা রয়েছে রিপোর্টেড স্পিচ। এবার দেখো এখানে আমরা দে লিখবো, সেড টু জায়গায় লিখবো আস্কড, আর এখানে মি। এইবার দেখো এখানে আমরা ইনভার্টেড কমাকে তুলে ইফ লিখবো, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইফ। এবার ইফ এর পরে সাবজেক্ট দিয়ে দেবো, কারণ আমরা জানি যে এই কোশ্চেন ফর্মটা ইনডাইরেক্টে অ্যাসার্টিভ ফর্মে হয়ে যায় ইনডাইরেক্ট। এবার এই ডাইরেক্ট দেখো ইফ এর পরে সাবজেক্টে কি লিখবো? এখানে দেখো উই আছে। আমরা জানি রিপোর্টেড স্পিচে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন থাকে, কারণ আমরা জানি ফার্স্ট পারসন বলতে আই উই আমি আমরা। এই রিপোর্টেড স্পিচে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে অর্থাৎ আই অথবা উই থাকে, তাহলে রিপোর্টিং স্পিচে আমরা সাবজেক্ট দিকে তাকাবো কি আছে। তাহলে এর আগে যে দুটো সেন্টেন্স পড়েছিলাম তখন রিপোর্টিং স্পিচে কি বলেছিলাম? যে সেকেন্ড পারসন থাকলে অর্থাৎ ইউ থাকলে তাহলে আমরা অবজেক্টের দিকে তাকাবো, এই রিপোর্টেড স্পিচে অবজেক্টের দিকে তাকাবো। তাহলে দেখো যেহেতু আমাদের এটা ফার্স্ট পারসন আছে অর্থাৎ আই বা উই, তাহলে আমাদের এই রিপোর্টিং স্পিচে সাবজেক্ট দিকে তাকাবো। সাবজেক্ট দে আছে, তাহলে আমরা দে লিখে দেবো ইফ দে। এবার দেখো আমরা লিখবো যে এটা কোন টেন্সে আছে। দেখো টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্ট। কি করে বুঝলাম? কারণ হ্যাজ বা হ্যাভ থাকলে আর মেইন ভার্ব থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। এবার ডাইরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে ইনডাইরেক্টে চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হবে। আবারও বলছি, ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে দের পর পাস্ট পারফেক্টের নিয়ম কি? হেল্পিং ভার্ব হ্যাড হবে, হ্যাড লিখে দিলাম, আর মেইন ভার্ব থাকলাম ও, আর তারপর দেখো দা ম্যাচ। আর আমরা জানি যে আমাদের কোশ্চেন মার্কটা চেঞ্জে ফুল স্টপ হয়ে যাবে, ফুল স্টপ, কারণ এটা অ্যাসার্টিভ ফর্মে। তাহলে দেখো দে আস্কড মি ইফ দে হ্যাড ওন দ্য ম্যাচ। এইবার দেখো 4 নাম্বার যে এক্সাম্পল লিখবো, Rahul said has Ronnie been playing for 1 hour? দেখো রাহুল said has Ronnie been playing for 1 hour। এখানে দেখো আমরা ইনডাইরেক্টে কি করে বলবো? রাহুল, কারণ আমরা জানি যে এই রাহুল said এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর এই সেন্টেন্সটা হচ্ছে রিপোর্টেড
স্পিচ, রিপোর্টেড স্পিচ। এবার দেখো ইনডাইরেক্ট আমরা কিভাবে করব। রাহুল রাহুলি লিখবো, সেট জায়গায় আস্ক লিখবো, যেহেতু এটা আমাদের কোশ্চেন ইন্টারভিউ সেন্টেন্স। আর ইনভার্টেড কমা তুলে ইফ লিখবো, ইফের পরে সাবজেক্ট দেব। এবার দেখো রনি, এইখানে দেখো এই রিপোর্টেড স্পিচে সাবজেক্টটা কি আছে, থার্ড পারসন আছে। এবার আমরা জানি যে যদি রিপোর্টেড স্পিচে সাবজেক্টটা থার্ড পারসন থাকে তাহলে এখানে থার্ড পারসনই হবে, তাহলে থার্ড পারসন থাকলে থার্ড পারসনই হবে। অর্থাৎ এই রিপোর্টিং স্পিচ অনুযায়ী কোনো চেঞ্জ হবে না, এই রিপোর্টিং স্পিচের দিকেও দেখতে হবে না। যদি রিপোর্টেড স্পিচে সাবজেক্টটা থার্ড পারসন থাকে, থার্ড পারসন বলতে আমরা জানি, তাহলে থার্ড পারসনই হবে, তাহলে রনি রনি হবে, ইফ রনি। এবার দেখো আমরা বলেছিলাম যে তারপর সাবজেক্ট, এখানে কোন টেন্স আছে দেখবো। হ্যাজ রনি বিন প্লেইং ফর 1 আওয়ার, দেখো হ্যাজ আছে, বিন আছে, আইএনজি আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর নিয়ম হচ্ছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন আর মেইন সাথে আইএনজি হয়। এবার ডাইরেক্টে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, ডাইরেক্টে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে রনি had been playing for 1 hour। এবার ফুল স্টপ হয়ে যাবে, তাহলে কি হবে, had হয়ে যাবে। তাহলে দেখো রাহুল asked if Ronnie had been playing for 1 hour। তাহলে এইটাই আমাদের এই চারটে টেন্স বলেছিলাম। নেক্সট দিন আমি পাস্ট টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমার নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন বলে সেভ করে রাখবে, যাতে আমি যখনই নেক্সট ক্লাসগুলো আমি ছাড়বো, নেক্সট ক্লাসগুলো আমি আপলোড করব, তোমরা যাতে পেয়ে যাও। আমি আবারও বলছি, আমার সব ইংলিশ ক্লাসগুলো তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে তোমরা কতটুকু ইংরেজি শিখতে পারছো। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার এই ভিডিও লাইক করো, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওগুলো আপলোড করতে খুবই ইন্টারেস্টেড হব। ওকে, আফটার দিস